সকালের কলকাতা। শহরটা এখনো ঘুম থেকে উঠছে। আজ আমরা কলকাতার ব্যস্ততাকে পেছনে ফেলে বাইক নিয়ে যাত্রা শুরু করব রাঁচির পথে। তবে রাঁচি পৌঁছানোর আগেই আমরা ঘুরে দেখব বেশ কিছু দর্শনীয় স্থান। আজকের রাইডটা হবে অ্যাডভেঞ্চার আর প্রকৃতির এক মহাকাব্যিক মিশ্রণ। মনের মধ্যে এক রাশ উত্তেজনা নিয়ে তাহলে শুরু করা যাক আজকের গল্প। Good morning. Welcome to another new series of our channel Travel with Ahona Obhik. আজকে 17ই আগস্ট 2024 এবং ঘড়ির কাঁটায় ভোর 5:30। আমরা বেরিয়ে পড়েছি এই ব্যস্ত ক্লান্ত সপ্তাহান্তে একটা নতুন গন্তব্যে, যেটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দেখতেই পাচ্ছেন আমি রেডি, আমাদের বাহন রেডি, অভিজ্ঞ রেডি। তাহলে চলুন আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। আসছি তাহলে। গুড মর্নিং ফ্রম কলকাতা। ট্রাভেল উইথ অহনা অভিক চ্যানেলের একটা নতুন এপিসোডে নতুন ট্রাভেলের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার। এখন সময় হচ্ছে 5:54, মানে 6টা বাজতে চললো। আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমরা যাচ্ছি রাঁচি। আমাদের টার্গেট ছিল বেরোনোর 5টা, 1 ঘন্টা লেট, যেটা প্রত্যেকবার হয়, এবারেও তাই হয়েছে। অনেক দিন পর আমরা লম্বা একটা বাইক রাইড করছি। লাস্ট আমরা গেছিলাম, যতদূর মনে পড়ছে আমার, মুকুটমণিপুরেই আমরা গেছিলাম বাইক রাইডে। তারপরে এই রাঁচির বাইক রাইড। তো আমার দুজনের মধ্যে এক্সাইটমেন্ট লেভেলটা চরমে আছে। যা কথা বলতে বলতে আমরা উঠে গেছি বেলঘুরি এক্সপ্রেসওয়েতে। প্রসঙ্গত বলে রাখি, এই রাঁচি যাওয়ার মোটামুটি 3টে অপশান আছে। একটা হচ্ছে আমাদের কলকাতা থেকে কোলাঘাট, তারপরে খড়গপুর হয়ে রাঁচি। 2 নম্বর হচ্ছে কলকাতা থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপরে এই পুরুলিয়া হয়ে রাঁচি। আর 3 নম্বর হচ্ছে কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তারপর ধানবাদ হয়ে রাঁচি। তো 3টে অপশান আছে রাঁচি যাওয়ার। আমাদের আজকের টার্গেট আছে কলকাতা থেকে কোলাঘাট আর খড়গপুর হয়ে যাওয়ার রাস্তার রুটটা নেওয়া। এই রুটটা মোটামুটি ডিস্টেন্স 420-30 কিলোমিটার মতো আমাদের বাড়ি থেকে দেখাচ্ছে। তো আশা করছি টাইম লাগবে কম বেশি 8 ঘন্টা তো লাগবে। এবার তার সাথে আমাদের ইচ্ছা আছে এই রাঁচি যাওয়ার পথে বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট, যেটা ওগুলো কভার করা। রোড ট্রিপ ছাড়াও আমাদের রাঁচি যাওয়ার কিন্তু আরও 2টো মোড আছে। একটা হচ্ছে আপনি চাইলে ফ্লাইটে করে যেতে পারেন অথবা ট্রেনে করে যেতে পারেন। যাই হোক, যারা বাই রোড যেতে পারবেন না, মানে বাইকে বা গাড়িতে যেতে পারবেন না, তাদের জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও পুরো ডিটেল থাকবে কীভাবে ট্রেনে বা ফ্লাইটে করে কীভাবে যাবেন। আমরা এই ভিডিওর শেষে অথবা পরের ভিডিওতে অবশ্যই ডিটেলসটা আপনার সাথে শেয়ার করে দেবো। একটা পেট্রোল পাম্প থেকে তেলও ভরতে হবে আমাকে, তেলটা কালকে ভরে রাখা হয়নি। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি আমার ফেভারিট বালি ব্রিজ আর হুগলি রিভার। বর্ষাকাল, তাই নদীর জল ভালোই আছে। সোজা চলে যাচ্ছে দিল্লি। আমরা নিয়ে নিলাম চেন্নাই মুম্বাই রোড, মানে খড়গপুরের দিকে বেঁকে যাচ্ছে বাঁদিকে, ধরে নিলাম। আর তার সাথে স্টার্টও হয়ে গেল আমাদের 3 লেন হাইওয়ে। এবার এই 3 লেন হাইওয়ে আমাদের সঙ্গে এখন অনেকটাই যাবে। কোলাঘাট এখান থেকে বাকি 55 কিলোমিটার, খড়গপুর বাকি 115 কিলোমিটার।
বাড়ি থেকে মোটামুটি 36 কিলোমিটার মতো রাইড করে পৌঁছে গেছি ধুলাগড় টোলগেট। এই আবার এদিক দিয়ে যাচ্ছে কেন? 3 হুইলার। ও, আমাদের এবারের ট্রিপটাতে পুরো অ্যাডভেঞ্চারে ভরপুর, আর তার সাথে সিনিক বিউটি তো আছেই। কি নেই? নদী, অলরেডি একটা নদী ক্রস করে চলে এসেছি, হুগলি নদী। সামনে আসছে একটা বড় নদী রূপনারায়ণ। তারপরে তো আমাদের এবারে রাঁচি ট্রিপের সব সময়ের সঙ্গী হয়ে থাকবে সুবর্ণরেখা নদী। আর তার সাথে তো পাহাড় আছে, আর তার সাথে রাঁচি ইটসেলফ, দ্য সিটি অফ ওয়াটারফলস। এসে গেলুম গো, এসে গেলুম কোলাঘাট ব্রিজ। ওদিকে আবার ট্রেন ক্রস করছে। এবারে ডিসাইড করতে হবে কোলাঘাটে কোথায় খাবো। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা যে দোকানটায় খাই আজকের দুদিনে ভাবছি যে ওই দোকানটা ছেড়ে অন্য একটা দোকান ট্রাই করব। তবে দায়িত্বটা অহনার উপর ছেড়ে দিয়েছি। অহনাকে বলেছি তুমি খোঁজো, যেটা বলবে তোমার পছন্দ হবে বলবে, সেটাই ঢুকে যাব। পেটে তখন আমাদের বিশাল খিদে, আর সময়ও হাতে কম, কারণ এখনো অনেকটা পথ চলা বাকি। তাই খুব বেশি হোটেল বাছাই করার ইচ্ছে আর সময় কোনোটাই ছিল না আমাদের। একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল দেখে ঢুকে পড়লাম ব্রেকফাস্ট সারার জন্য। বাড়ির থেকে প্রায় 75 কিলোমিটার রাইড করে আমরা এসে গেছি কোলাঘাট। খিদেও পেয়ে গেছিলো, যেহেতু ব্রেকফাস্ট করে বেরোয়নি আমরা, শুধু 1 কাপ কফি খেয়ে বেরিয়েছিলাম। তো আমরা এখন আছি নিউ তারামা হোটেলে। আগে কখনো এখানে খাইনি, তো ভেতরটা দেখে তো বেশ সুন্দরই লাগলো। দেখা যাক খাবারটা এখানে কেমন, সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। খাবার এসে গেছে। আমি নিয়েছি চিকেন স্যান্ডউইচ, আর অভিক নিয়েছে মশালা ধোসা। চিকেন স্যান্ডউইচ আমার অলরেডি টেস্ট করা হয়ে গেছে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তো খেতে বেশ ভালো, আমার ভালো লাগছে। আর এর সাথে আমরা নিয়েছি চা। চা ছাড়া তো আমাদের চলে না আর কি। তো এই হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিই। ভালো খাবার, ভালো সঙ্গী আর বাইক রাইড, এর চেয়ে আর কি চাই? খাওয়ার সাথে সাথে 1 কাপ গরম চা যেন আমাদের সকালটাকে পূর্ণতা দিল। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। আমাদের এখানে প্রাইস রিজনেবল লেগেছে। চিকেন স্যান্ডউইচ পড়লো 120, মশালা ধোসা পড়লো 110, চা 10, 10, 20, আর একটা জলের বোতল নিয়েছিলাম আমরা, তো ওটাই 20। টোটাল আমাদের বিল হয়েছে 270, ট্যাক্স নিয়ে 283 বিল এসেছে। সব মিলিয়ে ওভারঅল আমাদের এখানে এক্সপিরিয়েন্স ভালোই। মোটামুটি 30-35 মিনিটের একটা সলিড ব্রেক হয়েছে। এবার আর কোথাও থামা নয়, একদম ফুল এনার্জি নিয়ে আমরা রেডি। একদম লাঞ্চ অবধি কোনো ব্রেক নেই আর। এখন সময় হয়ে গেছে 8:05। মোটামুটি একটা 35-40 মিনিটের ব্রেক নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি কোলাঘাট থেকে টুয়ার্ডস খড়গপুর। খড়গপুর সোজা হলদিয়া বাঁ দিকে। এই যে সোজাই বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের দীঘা, হলদিয়া, মন্দারমণি সব, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। এই কোলাঘাট থেকে খড়গপুরের ডিস্টেন্স ওই মোটামুটি 54-55 কিলোমিটার। তো আশা করছি কম বেশি তো টাইম লাগবে, ওই 1 ঘন্টা, 1.5 ঘন্টা মতো লাগবে। আমরা খুব বেশি জোরে রাইড করছি না, হালকাই 70-80 এরকম স্পিডই মেনটেন করছি। 3 লেন হাইওয়েতে 70-80 মানে কিন্তু এমন কিছু বেশি নয়। টাইম লাগবে অনেকটাই, কিন্তু তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, কারণ আজ বিকেলে ঘোরার কোনো প্ল্যান নেই। যা দেখার, যা এনজয় করার এই রাইডটাতেই করবো। গাড়ি চলে গেছে রিজার্ভে, বাইক তেল ভরতে হবে। আমার সেই বাড়ি থেকে তেল ভরানোর কথা ছিল। কতগুলো পেট্রোল পাম্প NE16 ওখানে পেরিয়ে আসলাম, ভরাবো এরকম করে, থাক পরেরটায় ভরাবো। তেল যখন আমার রিজার্ভে চলে গেল,
তারপরে টনকটা নড়লো না, এবারে তেলটা ভরতেই হবে। যাই হোক, এই কোলাঘাট ক্রস করে মোটামুটি কিছুটা এগিয়ে চলে এসেছিলাম, ওই 16-17 কিলোমিটার মতো এগিয়ে এসে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা পেলাম বলে ভরে নিতে পারলাম। 900 টাকার মতো তেল ভরলাম। এখন আমার গাড়ির ট্যাঙ্কি পুরো ফুল, আর কোনো চিন্তা নেই। এসে গেছে আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল গেট, ডেবরা টোল গেট। আমরা এই রোড দিয়ে আসলে আমার এই স্টেজটা, এই খড়গপুর ঢুকতে আর এখন বাকি মোটামুটি 14-15 কিলোমিটার মতো। এই স্টেজটা আমার খুব ভালো লাগে, এই কারণে এত সুন্দর ফাঁকা, আর চারদিকে একটা ছোট্ট ওই গাছের পুরো সারি থাকবে, সামনে আরও একটা সুন্দর আছে, অসম্ভব সুন্দর ভিউ। এখনও তো ভিউ সেরকম শুরু হয়নি, মানে পাহাড়ের ভিউ শুরু হয়নি, কিন্তু স্টিল আমার এই স্টেজটা এখনও দারুণ লাগে। চারপাশের এই সবুজ আর তার সাথে এত সুন্দর রাস্তা, এক কথায় মন মাতানো। মন চায় এমন ছোট ছোট জায়গায় বারবার থাম। স্মৃতির পাতায় এইসব অভিজ্ঞতা লিখে রেখে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। খড়গপুর বাঁদিকে, মুম্বাই বাঁদিকে ধরে নিলাম মুম্বাই রোড, আর সোজা চলে যাচ্ছে চেন্নাই রোড, কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। আর এখান থেকে আমাদের ঝাড়খণ্ড যে বর্ডারটা আছে, এই আমাদের খড়গপুর যে বাইপাস মোড়, এখান থেকে ওই বেশি নয় 50-55 কিলোমিটার মতো। পুরে বাপরে বাপ, কি ধুলো, পুরো ধুলো উড়িয়ে গেল বাসটা। আমাদের আজকের জার্নির 3 নম্বর টোলগেট, আর এই কলকাতা মুম্বাই হাইওয়ের উপর ফার্স্ট টোলগেট। ও হো, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ! পুরো ফাঁকা মাঠ, সবুজ জঙ্গল আর সোজা রাস্তা। হালকা একটা ঢেউ খেলানো আছে, হালকা ছোট্টর উপর একটা ঢেউ খেলানো, এই গেল। আবার ওইখানে সামনে আছে, আকাশটা পুরো কালারফুল, উপরটা ওই দূরে হালকা একটা কালো মেঘ দেখা যাচ্ছে, কিন্তু উপরটা পুরো কালারফুল আকাশ, পুরো ব্লু স্কাই। এই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে বাইক রাইড করা, এর থেকে বড় শান্তি আর কিছুই হতে পারে না। এক কথায় অপূর্ব। আর একটু এগোতেই আমরা যখন লোধাশুলি পৌঁছালাম, চারপাশে যেন ঘন সবুজ জঙ্গল আঁকড়ে ধরল আমাদের। এমন মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছাড়িয়ে চললাম বাংলার প্রান্ত এবং এগোলাম ঝাড়খণ্ডের দিকে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 185 কিলোমিটার জার্নি করে আমরা এন্ট্রি করে গেছি ঝাড়খণ্ডে। এখন বাজে 9:45, মানে আমাদের টাইম লাগলো ওই 3 ঘন্টা 45 মিনিট, ধরে নাও কম বেশি 4 ঘন্টা মতো। ওয়েদারটা এখন ভালোই গরম আছে। মনসুন রাইডটা এখনো পর্যন্ত, মনসুন রাইডে সেই এনজয়টা করতে পারছি না। এই বাবা, তবে সামনে একটা মেঘ, কালো মেঘ দেখতে পাচ্ছি, ওটাই এখন ভরসা। যদি ওটার দৌলতে একটু ওয়েদারটা ঠান্ডা হয়। পুরো মাথার উপরে মেঘ পুরো চলে এসছে, ওয়েদার পুরো একদম ঝাক্কাস, বলে তো ঝাক্কাস হয়ে গেছে। আকাশটাকে ঢেকে রেখেছিল গাঢ় কালো রঙের মেঘ, সংকেত দিচ্ছিল যে বৃষ্টি আর মাত্র কিছুক্ষণ দূরে। একদম মনের মতো ওয়েদার। যাই হোক, আমাদের আর খুব বেশি অপেক্ষা করতে হলো না। একটু এগোতেই আকাশ থেকে ফোঁটা ফোঁটা জল নিচে ঝরে পড়তে শুরু করলো। ভগবানকে চাইলাম আর ভগবান দিয়ে দিল বৃষ্টি। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। অল্প বৃষ্টি হচ্ছে, তাতেই ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। জানি না সামনে জোরে হবে কি হবে না বৃষ্টিটা। রেনকোটটা পরে নিলেই ভালো হবে। পরে নিয়েছি রেন গিয়ার্স। এখন আমরা ফুললি ওয়াটারপ্রুফ। ব্যাপারটা হচ্ছে আমরা এই রেন লাইনার পরতে পরতে বৃষ্টি কমে গেল।
এখন অল্প বৃষ্টি হচ্ছে, তবে মনসুন রাইডের ভাইবসটা এবারে এলো। বর্ষায় প্রকৃতির সৌন্দর্য সত্যিই অপরূপ। এই শান্ত রাস্তায় বাইক রাইড করার মজাই আলাদা। যদিও বা এই সৌভাগ্য আমাদের বেশিক্ষণ স্থায়ী হলো না। লে, এখানে পুরো কাঠখড়টা শুকনো, ওদিকে এত বৃষ্টি আর এখানে পুরো শুকনো, কি অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা বহড়াগোড়া মোড়। জ্যাকেট খুলে দিয়েছি, মানে আমাদের উপরে লেন লাইনটা খুলে দিয়েছি, প্যান্টটা আছে, আবার যাই না সামনে আবার কি বৃষ্টি হবে না হবে। যাই হোক, এই যেটা বললাম বাহারাগোড়া মোড়ের এই ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি বাহারাগোড়া মোড়টা হচ্ছে ব্রিজের নিচে, আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে আমাদের উড়িষ্যার বেশ কিছু অফবিট ডেস্টিনেশন, মানে বাংরিপোষি, কেউনঝড়, তারপরে খান্দাধার, বা একটু এগিয়ে গিয়ে আপনারা এখান থেকে বালাসোরও চলে যাওয়া যাবে। আমরা উড়িষ্যার অফবিট ট্রিপে, মানে আমাদের চ্যানেলে ভিডিওটা আছে, আমরা যখন খান্দাধার থেকে ব্যাক করেছিলাম, আমরা এই দিক দিয়ে এসে এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছিলাম আমরা খড়গপুরের দিকে, মানে খড়গপুর হয়ে বাড়ি। তো জায়গাটা মনে পড়লো, বেশ সুন্দর। তো কেউ যদি বাংরিপোষি বা কেউঝড় আসতে চায়, তো এখান থেকে আমরা ওভারব্রিজটা নিলাম, ওভারব্রিজ না ধরে তোকে সার্ভিস লেন নিয়ে নিচ দিয়ে চলে যেতে হবে। যাই হোক, এখানে তো আকাশ পুরো শুকনো হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাক, সামনে আর মোটামুটি ওই 43-44 কিলোমিটার পর ওই ঘাটশিলা আসবে, মানে ঘাটশিলা তো ঢুকবো না, ঘাটশিলাকে বাদিকে রেখে বেরিয়ে চলে যাব। বাড়ি থেকে 214 কিলোমিটার মতো রাইড করে আসার পর এখন যেই জায়গাটার নাম মোস্ট প্রবাবলি বমন্দি, দেখতে পেয়ে গেছি পাহাড়। এই জাস্ট একটু আগে দেখছিলাম, এই জাস্ট গাছে ঢাকা পড়ে গেল। গোপ্রোতে হয়তো এখন অতটা দেখতে পাবেন না, এই দূরে দেখা যাচ্ছে, পাহাড় তো নয়, ছোট ছোট টিলা। মন খুশ হয়ে গেল, খুশ, পুরো খুশ। আজকের জার্নির আমাদের 4 নম্বর টোলগেট, আর ঝাড়খণ্ডে এসে ফার্স্ট টোলগেট পেলাম এটা। এখনও এখান থেকে রাঁচি বাকি 186 কিলোমিটার। যদি সোজা যাই রাঁচি একদম ডাইরেক্ট, তাহলে 186। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, তাই দাঁড়িয়ে ফটাফট একটু রেল লাইনে একটা চাপিয়ে নিলাম। আবার প্যান্টটা পরাই ছিল, প্যান্টটা আর খুলিনি, আর শুধু উপরেরটাই চাপিয়ে নিলাম। না, বোঝো ঠেলা, কত 3-4 মিনিট মতো আসলাম, আবার শুকনো। বেকার বেকার টাইম ওয়েস্ট হচ্ছে এই রেল লাইনারগুলো পরে, কোনো লাভ নেই। আবার শুকনো, একটু বৃষ্টি হচ্ছে না, মানে ওই সেই বর্ষাকালের বৃষ্টি না শরৎকালের বৃষ্টি বোঝা যাচ্ছে না। আজকে যে অ্যাকচুয়ালি সাইট সিনগুলো আছে তার মধ্যে আমি তো বলে দিই, মোটামুটি 5টা মতো আছে। একটা হচ্ছে আমাদের ডিমনা লেক, 2 চান্ডিল ড্যাম, 3 আছে আমাদের মা দেউরি মন্দির, 4 আছে সান টেম্পল, আর একটা হচ্ছে আমরা দেখবো দশম ফলস। দশম ফলসটা একমাত্র যেটা জায়গা আছে, যেটা মেন রোড থেকে, আমাদের এই হাই রোড থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হবে। ওই আমি যতদূর জানি 5-10 কিলোমিটার মতো হবে। পুরো সবুজ, আর সোজা সামনে দেখা যাচ্ছে পাহাড়, আর পাশ দিয়ে ট্রেন লাইন চলে গেছে। একটা শুধু একটা ছোট্ট মিসিং হচ্ছে, একটা এখানে ট্রেন দরকার ছিল। ফাটাফাটি একটা পুরো ল্যান্ডস্কেপ, ফাটাফাটি। ঝাড়খণ্ড ঢুকতেই প্রাকৃতিক দৃশ্য পুরো বদলে গেল। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, আর তার সাথে দিগন্ত বিস্তৃত ছোট ছোট পাহাড়, যেন প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে দিয়েছে। এমন প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম ঘাটশিলা। ওই দূরে দেখা যাচ্ছে ওখানে ঘাটশিলা স্টেশন, ট্রেন দাঁড়িয়ে আছে, মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর তার পেছনে রেঞ্জ, আমাদের পাহাড়ের রেঞ্জ। মোস্ট প্রবাবলি ওটা ছোটনাগপুর প্ল্যাটোর রেঞ্জ, আমি শিওর না, ভুল হতে পারি। ভুল হলে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। একটা ছবি নিয়ে নিই। এই ছবিগুলো তো জানেন কোথায় দেখতে পাবেন, আমাদের ইনস্টাগ্রাম স্টোরিতে।
অলরেডি এখন এই ভিডিও যখন লাইভ হবে অলরেডি ইনস্টাগ্রাম আমাদের স্টোরিতে প্রোফাইলে এই ছবিগুলো চলে আসবে। তো আপনারা যদি কারেন্ট দেখতে চান আমাদের এই ছবিগুলো কী করছি, কোথায় না খাচ্ছি, লাইভ আপডেট দেখতে চান, স্টোরি দেখতে চান, লাইভ স্টোরিজ, তাহলে ফটাফট আমাদের ইনস্টাগ্রামে একটু ফলো করে নিন। আমি এই স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিলাম, আর ডিসক্রিপশানেও আমাদের দুজনেরই ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যেটাই পছন্দ হবে পারলে একটু ফলো করে নেবেন। ঘাটশিলাকে বাইপাস করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যের দিকে। এখন লক্ষ্য একটাই, রাঁচি। বাট তার আগে লক্ষ্য একটু এদিক ঘুরিয়ে দিয়ে ডান দিকে ঘুরিয়ে চলে যাব ডিমনা লেক। তো ডিমনা লেক এখান থেকে বাকি আর মোটামুটি ওই 47-48 কিলোমিটার মতো। এসে গেছি আজকের জার্নির 5 নম্বর টোল গেট, এটা মনে হয় পুত্রু টোল গেট। এখান থেকে আর জামশেদপুর বাকি 10 কিলোমিটার মতো, আর আমাদের ডিমনা লেক বাকি ওই 16-17 কিলোমিটার মতো। না দাঁড়িয়ে পারলাম না এই জায়গাটায়। ভিউটা দেখুন একবার, পাহাড়ের রেঞ্জ চারদিকে, সোজা যেন মনে হচ্ছে রাস্তাটা বেরিয়েছে সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা মারছে। পুরো ঘন সবুজ পাহাড় একটা, উপরে নীল আকাশ, কালার কম্বিনেশনটা ফাটাফাটি লাগছে। রাস্তা বড় প্রচুর এখানে কাশফুল গাছ হয়েছে। শরৎকাল সামনে আসছে বলে এখনও কাশফুলটা ফোটেনি, বাট বেশ কিছু কাশফুল হয়ে গেছে। এই যে সামনে কাশফুল, পুরো কাশফুলে ভর্তি, ফুল নয় কাশফুলের গাছে ভর্তি। সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবর নাগাদ আসলে পাহাড়ের ভিউ সাথে একটা এক্সট্রা মশলা, সুন্দর একটা সুস্বাদু মশলা অ্যাড করবে কাশফুল, জমে যাবে এই রাস্তা। না এবারে বেরোই এখান থেকে। এবারে আমরা এগোবো কার দিকে? ডিমনা লেকের দিকে। তার আগে ঢুকে যাব জামশেদপুর। ঢুকে গেলাম আমাদের ইন্ডিয়ার গর্ব, স্টিল সিটি অফ ইন্ডিয়া, জামশেদপুর। সাকচি নাম দিয়ে শিল্পপতি জামশেদজি টাটা এই শহরকে প্রতিষ্ঠা করেন। পরে 1919 সালে লর্ড কেমসফোর্ড তার প্রতিষ্ঠাতার নামে নামকরণ করেন জামশেদপুর। এর অপর নাম হল টাটানগর। এই জামশেদপুর শহরটি হল ভারতের ফার্স্ট প্ল্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এই শহরের মধ্যে দিয়ে বাইক নিয়ে একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম ডিমনা চক, যেটি মাঙ্গোতে অবস্থিত। চলে এসছি মঙ্গো। এর স্পেলিংটা অ্যাকচুয়ালি MANGO, ম্যাঙ্গো, কিন্তু নামটা মঙ্গো। যাই হোক, এখান থেকে আমাদের ডিমনা লেক যাওয়ার জন্য রাইট টার্ন। আর আমি যদি এখান থেকে রাঁচি যেতাম তাহলে আমাকে বেরিয়ে যেতে হতো সোজা। এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা এবারে এগিয়ে যাচ্ছি ডিমনা লেকের দিকে। ডিমনা লেক এই মঙ্গো মোড় থেকে মনে হয় যত সম্ভব 8 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। এই ডিমনা লেক যাওয়ার রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, যদি আমি খুব ভুল না হয় এটা হচ্ছে দলমা ফরেস্ট বলা হয়, কারণ এর পাশেই আছে, এই ডিমনা লেকের একদম পাশেই আছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পুরো জঙ্গল, পাহাড়ও আছে, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, দারুণ লাগছে। ছোট রাস্তা, মানে একদিকেই ছোট রাস্তার মধ্যে দুটো লেন আছে, কিন্তু রাস্তাটা খুব ভালো, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে। এটাই মনে হচ্ছে ডিমনা লেক। নিচে মনে হয় যাওয়া যায়, দেখি সামনে থেকে সামনে থেকে কোনো ভিউ আছে নাকি। সামনে থেকে তো দেখাচ্ছে কোনো ভিউ পয়েন্ট আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ডিমনা লেকের সামনে। এটি একদম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাদদেশে অবস্থিত। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় বেষ্টিত একটি লেক মাঝখানে। 1944 সালে টাটা স্টিল কোম্পানি দ্বারা নির্মিত এই লেকটি মূলত জামশেদপুর শহরের জল সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল। তবে এখন এটি একটি জনপ্রিয় পর্যটন স্থল হয়ে উঠেছে, যেখানে মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে। পিকনিকের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট স্পট। শুনেছিলাম বোটিং হয়, কিন্তু আমরা এখানে আসার পর খুব একটা বোটিংয়ের কিছুই দেখলাম না। স্থানীয় লোকেদের থেকে জানতে পারলাম
যে এখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখিরা আসে। তো শীতকালে কিন্তু এই জায়গাটা পিকনিক স্পট হিসেবে একটা দারুণ জায়গা হবে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব এনজয় করতে পারবেন আপনারা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, চান্ডিল ড্যামের দিকে যাব। যাওয়ার পথে লাঞ্চ করার ইচ্ছে আছে, কারণ কি খিদে পাচ্ছে একটু, ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে করেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:40, 7টা সাড়ে 7টার দিকে মনে ব্রেকফাস্ট করেছিলাম, তো খিদে পাচ্ছে। যাওয়ার সময় লাঞ্চ করে নেওয়ার ইচ্ছা আছে। ডিমনা লেক থেকে একটা ছোট্ট সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে। এই ডিমনা লেক থেকে আমি যদি এখন রাঁচি সোজা বেরিয়ে যাই, তো রাঁচি এখান থেকে ডিস্টেন্স ওই 125 কিলোমিটার মতো, আর এখান থেকে চান্ডিল ড্যামের ডিস্টেন্স দেখাচ্ছে ওই 34 কিলোমিটার মতো। চান্ডিল ড্যাম যেতে গেলে আমাদের তো আবার সেই হাইওয়েটাই ধরতে হবে, কিন্তু আর ওই মঙ্গমোড় যাব না, মঙ্গমোড় যেতে হবে না, তার আগেই মানে অন্য একটা রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবো। ওটা এই যে এই রাস্তাটা, এই বাঁ দিকে চলে গেলে আমাদের চলে যাচ্ছে আমাদের মঙ্গমোড়। এদিক দিয়ে আমরা এসছি, কিন্তু যাব সোজা, ওদিকে আর যাবো না। এই রাস্তাটাই গিয়ে মোটামুটি আশা করছি আর ওই 7-8 কিলোমিটার গিয়ে আবার ওই হাই রোডে গিয়ে উঠিয়ে দেবে। সামনে একটা সুন্দর কালী মন্দির আছে, এই কালী মন্দির থেকে এই আমরা হাই রোডে উঠে গেলাম। এবারে ডান দিকে চলে যেতে হবে, ধরে নিলাম আবার হাইওয়ে। ভিউ নিয়ে কোনো কিন্তু কথা হবে না। যখন থেকে আমরা ওই রাঁচি বলছি ঝাড়খণ্ড ঢুকেছি, ওই ঘাটশিলা ক্রস করার পর থেকে সেই যে পাহাড় শুরু হলো, ভিউ নিয়ে কথা হবে না। পুরো A1 ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ। পাহাড় সাথে করে এরকম গেলে রাস্তাটা যাওয়ার কষ্টটা মানে সব লাঘব হয়ে যায়। এরকম সুন্দর একটা ভিউ যদি দেখতে দেখতে যাওয়া যায়, শুধু 400 কিলোমিটার কেন, এরকম ভিউ পেলে 1000 কিলোমিটার রাইডও করা যেতে পারে, কোনো প্রবলেম হবে না। সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে এত সুন্দর পাহাড়ের ভিউ সাথে সাথে একটু পরে আমাদের সামনে চলে আসবে আমাদের এই ট্রিপের মেন হিরোইন সুবর্ণরেখা নদী। এসে গেছি আমাদের আজকের জার্নির 6 নম্বর টোলগেট। ওয়েলকাম টু রাঁচি টাটা সেকশন। কথা বলতে বলতে আর যেতে যেতে চলার পথে চলে আসলাম সুবর্ণরেখা নদী। ভালোই স্রোত আছে সুবর্ণরেখা নদীতে। এখানে নদীর স্রোতটা দেখে বোঝাই যাচ্ছে ড্যামগুলোর কেমন ফোর্স হবে। ভিউটা অসাধারণ, পুরো পাহাড় আর নিচ দিয়ে চলে যাচ্ছে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, আর দূরে একটা মন্দিরও দেখা যাচ্ছে। এই সুবর্ণরেখা নদীকে কিন্তু আবার স্বর্ণরেখা নদীও বলে। এটা হচ্ছে রাঁচির নাগরি নামক ভিলেজ থেকে এটার উৎপত্তি হয়ে ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এই সুবর্ণরেখা নদীতে আমি শুনেছি অনেক স্বর্ণ রেণু পাওয়া যায়। অনেকে এই স্বর্ণ রেণু কুড়িয়ে ওই জীবিকা নির্বাহ করে, আর এই স্বর্ণরেণু পাওয়া যায় বলে এই নদীর নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। এখান থেকে আর চান্ডিল ড্যাম বাকি 5 কিলোমিটার মতো, আর 5-10 মিনিটের মধ্যে ঢুকে যাব। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে, রোদটা বেরিয়ে গিয়ে খুব গরম লাগছে, তো তাই কোনো একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে সময় কাটাতে পারছি না। ঠিক ডিমনা লেকে যেরকম হয়েছিল চান্ডিল ড্যামের ক্ষেত্রে, সরি এই সুবর্ণরেখা নদীর সামনে সেটাই হলো। একটু আগে বেশ ছায়া ছিল, যেমনি দাঁড়িয়ে একটু সময় কাটাবো তখনই একদম পুরো প্রখর রোদ। এই যে সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট চান্ডিল ড্যাম, ওয়ে টু চান্ডিল ড্যাম। আমার ওই সামনে থেকে আসতে হবে, একটু এগিয়ে এসে ইউটার্ন নিতে হচ্ছে। ফোর 4.8 কিলোমিটার লেফট সাইড, কিন্তু আমার গুগলে দেখাচ্ছে 3 কিলোমিটার। জানি না কারটা ঠিক কারটা ভুল। এই যে চান্ডিল ড্যাম, লেফট সাইড নিয়ে নিতে হবে। ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড। রাস্তার শুরুটাই যদি এরকম সিনিক বিউটি দিয়ে হয়, তাহলে বাকি রাস্তাটা কী হবে অটোমেটিক্যালি একটা আইডিয়া পেয়েই যাচ্ছি।
চলে এসেছি চান্ডিল ড্যাম। ও ড্যামের দ্রকটা খোলা, লক গেটগুলো খোলা, দারুণ লাগছে, ফাটাফাটি ভিউ। এসে এখানে পয়সা ওসুল হয়ে যাবে মনে হচ্ছে। ও এখন আমরা দাঁড়িয়েছি আমাদের আজকের সফরের দ্বিতীয় খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি স্পটে, সেটা হলো চান্ডিল ড্যাম। এখানে মোটামুটি 13টা লক গেট আছে। আমার দেখা ফার্স্ট কোনো ড্যাম যেটাতে লক গেটগুলো খোলা। দারুণ লাগছে দেখতে। সুবর্ণরেখা নদীর উপরে এই ড্যাম, সেই নদীর জল এখানে লক গেট হয়ে আসছে, তো অসাধারণ, খুব স্রোত জলে। সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত এই চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের বেস্ট টুরিস্ট স্পটগুলির মধ্যে একটি। চিত্তাকর্ষক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে চান্ডিল ড্যাম পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান। সবুজ পাহাড় দিয়ে ঘেরা এই ড্যামে আমরা উপভোগ করেছি প্রকৃতির সেরা সৌন্দর্য। আমাদের আজকের জার্নির সেকেন্ড সাইট সিন কমপ্লিট করে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের থার্ড সাইট সিনের দিকে, মা দেউরি টেম্পল। এখান থেকে মোটামুটি 38 কিলোমিটার ওই মা দেউরির মন্দিরটা। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম চান্ডিল ড্যাম ঢোকার জন্য, আমরা সেই দিকেই যাচ্ছি, মানে অন্য কোনো রাস্তা নয়। ওই রাস্তা দিয়ে গিয়ে সেম রাস্তায় গিয়ে আমরা হাই রোডে উঠবো। এই যে হাই রোডটা, এখান থেকে আমাদের আবার ডান দিকে চলে যেতে হবে আমাদের জার্নি কন্টিনিউ রাখার জন্য। ধরে নিলাম আমরা রাস্তা এবারে মা দেউরির দিকে, রাঁচির দিকে। রোদের যা তেজ, এই তেজ দেখে কে বলবে যে এটা মনসুন রাইডে বেরিয়েছি আমরা। প্রখর রোদ, তার সাথে খিদেও পেয়ে গেছে, সব মিলিয়ে তখন আমরা পুরো ক্লান্ত। এনার্জি আবার গেইন করার জন্য একটা লাঞ্চ ব্রেক নেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল। যাই হোক, বাইক নিয়ে একটু এগোতেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম লাঞ্চ করার জন্য। রাঁচির দিকে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু আগেও বলেছি খিদে পেয়েছে, তো এখানে রাস্তাতেই পড়লো হোটেল মহাপাত্র, সেখানে আমরা ঢুকেছি। বাইরে রোদ, গরমও লাগছিল, তাই জন্য সবার ফার্স্টে অর্ডার করে দিয়েছিলাম লেবু জল। সেই লেবু জল এসে গেছে, লেবু জলটা খেয়ে শান্তি করি আর কি আগে। ওহ শান্তি বাবা, ফাটাফাটি লাগছে। মারাত্মক রোদ, গরমের হাত থেকে বাঁচার জন্য এই লেবু জলটা ভালো। এরপরে খাবার অর্ডার করে দিয়েছি, আসছে, তার আগে জিরা দিয়ে এই লেবু জল দিয়ে কাজ চলছে। গরম গরম রুটি, মাংস আর গ্রিন স্যালাড, খিদে পেটে এটাই স্বর্গ। বেশ ভালো খেতে। ওকে আমি জানি না খিদে পেটে বলে এত ভালো লাগছে নাকি, কিন্তু সত্যি ভালো টেস্ট। আর দেরি না করে চটপট খেয়ে নিই, খাওয়ার পরে বাকি কথা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে বসে আছি। এখানে একটা সোফা আছে, সেই সোফাতে দুদিন মিলে একটু ল্যাদ খাচ্ছি। নিউ পয়েন্টে এতটা ভালো লেগে গেছে, আমরা আরও 2 গ্লাস দাদাকে বলে এই বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। রাস্তায় খাবো, জল না নিয়ে নিম্বু পানি চলবে আমাদের। হোটেল মহাপাত্র থেকে লাঞ্চ সেরে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। তেলটাও ভরে নিলে হতো, আর একটা দাগ আছে, বেরিয়ে এসেছি যখন সামনে কোনো পেট্রোল তো ভরে নেবো। 5টা রুটি, একটা চিকেন কষা, একটা স্যালাড আর 4 গ্লাস নিম্বু পানি। টোটাল আমাদের বিল হয়েছে 380 টাকা। এখন বাজে 3:15। এখান থেকে মা দেউরির মন্দির দেখাচ্ছে 28 কিলোমিটার মতো। তো আমাদের 2টো সাইট সিন কমপ্লিট করে আমরা 3 নম্বর সাইট সিনের দিকে এগোচ্ছি। ইন্টারনাল পেট্রোল পাম্প দেখলাম, ভরেই নি, বেকার লেট করে লাভ নেই। একটা দাগ আছে, চলে যেতে হয়তো রাঁচি অবধি, কিন্তু
শুধু শুধু ওয়েট করার কোনো মানে হয় না। 700 টাকার মতো তেল ভরিয়ে নিলাম, আবার ট্যাঙ্কি ফুল হয়ে গেল। সুন্দর পাহাড়ের রেঞ্জটা কি সুন্দর, কতগুলো পাহাড় ঢেউ খেলানো ভাবে আছে। আমার ঠিক মনে পড়ছে ছোটবেলায় আমি ঠিক সেই যখন ড্রয়িং শিখতাম, ড্রয়িং ক্লাসে এরকম পাহাড়গুলো এরকম এরকম করে ড্রয়িং করতাম, পুরো এক্স্যাক্টলি ওইভাবে দেখাচ্ছে। এই রাস্তাটা সোজা রাঁচি বেরিয়ে যাচ্ছে। আমাদের মা দেউরির মন্দির যাওয়ার জন্য একটু ছেড়ে আমাদের সার্ভিস রোডটা নিয়ে নিতে হলো। বেশি নয়, এখান থেকে ওই 1 কিলোমিটার মতো, 1 কিলোমিটার নয়, 800-900 মিটার মতো গিয়েই আমাদের মা দেউরির মন্দিরটা। এই হলো দেউরি মায়ের মন্দির। ও মাই গড, এরকম একটা ভেতরে এত সুন্দর একটা মন্দির। মা দেউরি মন্দির ঝাড়খণ্ডের একটি প্রাচীন এবং অত্যন্ত জনপ্রিয় তীর্থস্থান। এটি রাঁচির কাছে তামারের ডিউরি নামক গ্রামে অবস্থিত। এই মন্দিরকে কেন্দ্র করে প্রচুর দোকান আছে। আপনারা যদি চান এখান থেকে পুজোর সামগ্রী কিনে এখানে পুজো দিতে পারেন। আমরা আর আজকে দিলাম না, যেহেতু লাঞ্চ করে ফেলেছি, ওই জন্য আর দিলাম না। তবে খুব সুন্দর মন্দিরটা, পুরনো মন্দির যে বোঝাই যাচ্ছে। ভেতরে পুরনো স্ট্রাকচারটাকেই চারিদিক দিয়ে, ওটাকে বেষ্টিত করেই চারিদিক দিয়ে নতুন এই মডেলটা তৈরি করা হয়েছে। বাইরে যেটা আমরা দেখতে পাচ্ছি খুব রংচঙে, সেটা পরে তৈরি করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ভেতরে যেটা আসল মন্দির, যেটা একদমই পুরনো পাথর এগুলো দিয়ে তৈরি, তবে খুবই সুন্দর, মন ভালো করা একটা মন্দির। আপনারা যদি আসেন, সেরকম প্ল্যান করে আসবেন, তাহলে এখানে পুজোও দিতে পারবেন। ভেতরে দুর্গা মায়ের মন্দির কিন্তু 700 বছরের পুরনো, এবং এই দুর্গা মায়ের 16টি হাত আছে। এই যে মন্দিরটা, এখানে কোনো সিমেন্ট বালি ব্যবহার হয়নি, পুরোটাই কিন্তু পাথর কেটে করা হয়েছে। এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্তের ভিড় হয়। বিশ্বাস করা হয় মা দেউরি তার ভক্তদের সকল প্রার্থনা পূর্ণ করে। মন্দিরের সামনে একটি আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। দেউরি মায়ের মন্দির দেখে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন আর 4 নম্বর সাইট সিন সান টেম্পল বা সূর্য মন্দির। মা দেউরির মন্দিরে যদি না আসতাম সত্যি খুব মিস করতাম। আমি তো বলবো একবার সকলে এই যদি কোনোদিন বাই রোড দিয়ে যান, একবার মা দেউরি মন্দিরে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:20। এখান থেকে আমাদের সান টেম্পলের দূরত্ব হচ্ছে ওই 20 কিলোমিটার, আর রাঁচি হচ্ছে, মানে এখান থেকে রাঁচি ডিস্টেন্স ওই 55-56 কিলোমিটার মতো। এই ভিউটা যেন শেষই হচ্ছে না, পুরো রাস্তাটায় সেম ভিউ, সেম ভাবে দেখে যাচ্ছি আমি, সেম ভাবে আমার এক্সপ্রেশন করে দিয়ে যাচ্ছি। অনবদ্য রাস্তা, অনবদ্য। আমি বলবো রাঁচি আসলে এই রাস্তাটা অবশ্যই আসবেন, অবশ্যই। 385 কিলোমিটার বাড়ি থেকে রাইড করে চলে আসলাম আজকের জার্নির, এটা মনে হয় 7 নম্বর টোল গেট। এতগুলো টোল গেট ক্রস করেছি, কাউন্টিংই ভুলে যাচ্ছি। চলে এসছি, আর এখান থেকে আর আমাদের সূর্য মন্দির বাকি 1.5 কিলোমিটার মতো। সূর্য মন্দির বাঁদিকে আরও দেওয়া আছে, তার মানে এই হচ্ছে সূর্য মন্দিরের গেট। ইয়েস, প্রধান সিং মুন্ডা নগর, ওটা ছিল আমাদের সূর্য মন্দিরের গেট। ওখান থেকে বেশ কিছুটা ভেতরে যেতে হচ্ছে আমাদের সূর্য মন্দির দেখার জন্য। ওই মেন রোড থেকে 500-600 মিটারই ভেতরে ঢুকলেই মন্দিরটা। ফাটাফাটি লাগছে, ওইদিকে ছায়া আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের আজকের সফরের
4 নম্বর ট্যুরিস্ট স্পট সান টেম্পলের সামনে। এটা আমাদের হিন্দু একটা মন্দির, মেনলি এটার নাম হচ্ছে সূর্য মন্দির বলে। এটা রাঁচির কাছে অবস্থিত একটা হিন্দু মন্দির বলা যেতে পারে। খুব সুন্দর, ভেতরে গেছিলাম। ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোভাবে কোনো কিছু অ্যালাউড নয়। বাইরে থেকে বেশ কিছু ভিডিও তুলে, ফটো তুলে বেশ সুন্দর লাগছে এখানে। সে শান্ত পরিবেশ, মানে খুব বেশি লোকজন নেই, খুব শান্ত। আসতে পারেন, এসে কিছু সময় কাটাতে পারেন সান টেম্পলে। মানে আপনি যদি রাঁচি ঘুরতে আসেন, আপনাদের বাকেট লিস্টে এই সান টেম্পল রাখতে পারেন, এসে নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। মন্দিরটির স্থাপত্য অত্যন্ত চিত্তাকর্ষক। বিশালাকৃতির একটি রথের মতন তৈরি করা হয়েছে, যার 18টি চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। আপনারা এখানে বসে মন্দির দর্শন ছাড়াও প্রকৃতির সঙ্গে একটু সুন্দর সময় কাটাতে পারবেন। ভালো লাগছে, বেশ সুন্দর হাওয়া আছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে 5টা, ওই জন্য রোদটা একটু পড়েছে বলে ওয়েদারটা ভালো হয়ে গেছে। এখান থেকে আর ওই 5-7 মিনিট থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব, 5 নম্বর ডেস্টিনেশন দশম ফলসের দিকে। ঘড়িতে এখন বাজে 5টা 6। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমাদের পরের ডেস্টিনেশনের দিকে, দশম ফলস, যেটা এখান থেকে আমাদের এই সান টেম্পল থেকে ওই 20 কিলোমিটার মতো ডিস্টেন্সে আছে। আশা করছি আমাদের আর এখান থেকে দশম ফলস পৌঁছাতে আধা ঘন্টা তো লাগবেই। আবার নিয়ে নিলাম আমরা NH43। সূর্য অনেকটা নেমে গেছে। এই এতক্ষণ পরে একটু ওই কম গাছওয়ালা পাহাড় দেখলাম। এতক্ষণ যত আমি পাহাড় দেখেছি এদিকে এদিকে সব পাহাড়ে পুরো গাছ ভর্তি। এই একটা পাহাড় দেখতে পাচ্ছি একমাত্র, এই এদিকটা ন্যাড়া আছে, পাথর নাকি, ওখানে গাছ জন্মায়নি মনে হয়। সামনে একটা ভ্যালি আসছে, তাইমারা ভ্যালি, আর এখান থেকে মনে হয় 2-3 কিলোমিটার মধ্যে ভ্যালিটা পড়বে। রামপুর সোজা, রাঁচি সোজা, হাজারিবাগ সোজা, এই হচ্ছে সামনে। এটাই তাইমারা ঘাটি বা তাইমারা ভ্যালি বলা হয় এটাকে। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি তাইমারা। রাস্তাটা পুরো চারদিকে পাহাড়, পাহাড়ের রেঞ্জ, তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তাটা। এই আবার আমাদের হাই রোড থেকে ছেড়ে দিয়ে বাঁ দিকে ঢুকে যেতে হলো দশম ফলস যাওয়ার জন্য। এখান থেকে আরও 10 কিলোমিটার মতো ভেতরে যেতে হবে। ওই তাইমারা ভ্যালি জাস্ট ক্রস করেই বাঁ দিকে পড়ে। এটা লেখা আছে উপরে দশম ওয়াটারফলস বাঁ দিকে। এটা আমরা দশম ফলস যাচ্ছি আর বাকি সবাই দশম ফলস দেখে ফিরছে। এই হাই রোড থেকে দশম ফলস আসার এই 10 কিলোমিটার রাস্তাটা পুরো এঁকে বেঁকে রাস্তা, পুরো স্ট্রেচ, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু আশা করি ভিডিওটা আপনাদের এখনো অবধি ভালো লাগছে। দশম ফলসটা দেখালে আর নিজেরা আমরা দেখলে আমার বাকিটুকু সার্থক হয়ে যাবে। एंट्री गेट कितना देना है भैया? 20 किसका? गाड़ी का और आदमी का? गाड़ी का, आदमी का कुछ नहीं है। गाड़ी का 20, टेम्पो ऑटो का 30, बड़ा 40 और बास का 200। ओके, এই যে উপর থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আরে বাইকটা এবার একটা জায়গায় পার্ক করে যেতে হবে। বাইক পার্ক করে এবারে যাচ্ছি আমরা দশম ফলস দেখতে। আমি জানি না আপনারা এই ফলসের আওয়াজটা শুনতে পাচ্ছেন নাকি, বিশাল আওয়াজ, আর ফলসটাও বিভৎস উঁচু। চুয়াল্লিশ ফুটের উচ্চতার এই ওয়াটারফল শুনেছিলাম বর্ষাকালে খুব শক্তিশালী হয়ে ওঠে। এসে দেখে নিচ্ছি এত দূর অবধি জলের ছেটা চলে আসছে, এতটাই শক্তিশালী। এবং আশা করি আওয়াজ তো মনে হয় আপনারা শুনতেই পাচ্ছেন যে কতটা শক্তিশালী এবং কতটা সুন্দর লাগছে। প্রচণ্ড সুন্দর, দারুণ লাগছে একটু দেখতে।
দশম ফলস ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় জলপ্রপাত। এটি রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে টাইমারার কাছে অবস্থিত। দশম ফলসকে স্থানীয় মানুষ দশধারা বলেও ডাকে। এই জলপ্রপাত কিন্তু কাঞ্চি নদী থেকে তৈরি, আর এই কাঞ্চি নদী কিন্তু সেই সুবর্ণরেখা নদীরই একটি ট্রিবিউটারি। পেছনে ওয়াটারফলটা এতটা জোরে পড়ছে, পুরো জলের একটা যেন বাষ্পের উপর থেকে উঠে আসছে। এখানে দাঁড়িয়ে এই যে ঠান্ডা হাওয়াটা যে ফিল করছি, সারাদিনের ক্লান্তি পুরো দূর হয়ে যাচ্ছে। অহনা তো বলছে ও সারাদিনের মধ্যে নাকি এটা সব থেকে ওর বেস্ট লেগেছে, তো আমাদেরও বেস্ট লেগেছে। তো আপনারাও জানাবেন। আর এই 5টা যে সাইট সিন হলো, 5টা সাইট সিনের মধ্যে কোনটা আপনাদের ভালো লাগলো। এখন বাজে ঘড়িতে 5:55, মানে 56 মতো বাজে, 6টা হতে চললো। অন্ধকার হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, এখান থেকে এবারে বেরিয়ে যাবো আমরা। দিয়ে এবারে যাবো রাঁচির দিকে। রাঁচি মোটামুটি এখান থেকে ওই 35-40 কিলোমিটার মতো ডিস্টেন্স। 45-50 মিনিট সময় কাটানোর পর আমরা এবারে আমাদের দশম ফলস থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকের মতো সাইট সিন আমাদের পুরো কমপ্লিট। এবার শুধু গিয়ে একটা হোটেল বুক করতে হবে। ছোট রাস্তা ছেড়ে আলটিমেটলি উঠলাম আমরা হাইওয়েতে। এখন সময় হয়ে গেছে 6:40, ভালো মতোই অন্ধকার হয়ে গেছে। আর এখান থেকে রাঁচি দেখাচ্ছে 28 কিলোমিটার মতো। অন্ধকার হয়ে গেছে। সারাদিনের মধ্যে সব থেকে বেশি রাইড যদি করে আনন্দ হয়েছে একটা ছিল ওই বৃষ্টির সময়টা, তারপরে এই রাইডটা। এখন একটা ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে এই রাইডটা করতে। এখন ঢুকে গেছি রাঁচি। এখানে আবার মেলা বসেছে কিছু একটা। অনেকটাই খোঁজাখুঁজির পর আমরা আলটিমেটলি একটা সুন্দর রুমে চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি রাঁচিতে ঢুকে গেছিলাম অলমোস্ট 7:30 বা 7:45 নাগাদ চলে এসেছিলাম, কিন্তু ওই রাঁচি লেকের আশেপাশে হোটেলগুলো খুঁজছিলাম, অনেকটা টাইম খেয়ে গেছে। এখন তো বললাম 9টা বাজে। যাই হোক, আলটিমেটলি রুম একটা পেয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল চুরুবালা। সবার আগে রুমে ঢুকেই দেখতেই পাচ্ছেন একটা বেড আছে, ডবল বেড রুম আছে, মানে ডবল বেড আছে। একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে, ওয়ার্ড্রোবের ভেতরে লেজ রাখা আছে, কিন্তু এগুলো চার্জেবল আছে, এই লেজটা চার্জেবল আছে। আর এখানে দুটো সোফা আছে, সোফার মধ্যে অলরেডি একটা সোফা জায়গা করে নিয়েছে আমাদের রাইডিং গিয়ার্সগুলো। এদিকে রিসেপশনের সঙ্গে কমিউনিকেট করার জন্য দেওয়া আছে, ফোন দেওয়া আছে। তারপরে এখানেও একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে সুন্দর, এখানটা আয়না আছে, টেবিল আছে, এসি আছে। আর এখানে একটা মিনি স্ন্যাক্স কাউন্টার দেওয়া আছে, কিন্তু এর মধ্যে চকলেট, জল আছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি চার্জেবল, মানে এগুলোর জন্য সব চার্জ দিতে হবে। এই হচ্ছে বাথরুম, একটা ফ্যান দিয়েছে, শাওয়ার আছে, কোমোড দিয়েছে, ক্লিন পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই বাথরুম নিয়ে। এখানে তো একটা বেসিন দিয়েছে হাত মুখ ধোয়ার। আমাদের এই হোটেলটা, এই হোটেল চুরুওয়ালার রুমটা পড়েছে পার নাইট 2000 করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা কী করবো সেটা একটু বলে দিই। পরের ভিডিওতে আমরা রাঁচির যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো করবো। আজকের কলকাতা থেকে রাঁচি রাইড কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।